আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম নিয়েই। কিন্তু এখানে আমরা আজকে একটু এক্সেপশনাল কেস দেখব, যেখানে হচ্ছে আমরা আগের লেকচার ভিডিওতে দেখেছিলাম যে আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া ছিল এবং বার্স্ট টাইম দেওয়া ছিল, কিন্তু এই কোশ্চেনের মধ্যে বার্স্ট টাইম দেওয়া নেই, দেওয়া আছে হচ্ছে সিপিইউ টাইম এবং ইনপুট আউটপুট টাইম। সিপিইউ টাইমও দেওয়া, ইনপুট আউটপুট টাইমও দেওয়া। তো এখানে আমাদের বার্স্ট টাইম কতটুকু? এখানে আমাদের বার্স্ট টাইম হচ্ছে ততটুকু যতটুকু হচ্ছে সিপিইউ টাইম। অর্থাৎ প্রথম প্রসেস নিয়ে যদি আমরা কথা বলি P1, তো P1 এর বার্স্ট টাইম হচ্ছে সিপিইউর এখানে যে 3 ইউনিট অফ টাইম এবং এখানে যে 2 ইউনিট অফ টাইম, এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে সেটা হচ্ছে আমাদের বার্স্ট টাইম। অর্থাৎ প্রসেস 1 এর ক্ষেত্রে আমাদের বার্স্ট টাইম হচ্ছে 5 ইউনিট অফ টাইম, প্রসেস 2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের বার্স্ট টাইম 2 ইউনিট অফ টাইম, এভাবে করে বাকিগুলো। এবং ইনপুট আউটপুট টাইমও দেওয়া আছে, অর্থাৎ প্রসেস রেডি কিউ থেকে রানিং কিউতে আসলো, তো ফার্স্টে হচ্ছে 3 ইউনিট অফ টাইম এক্সিকিউট হবে, এরপর সে যাবে ইনপুট আউটপুট কোনো অপারেশনে। তো ইনপুট আউটপুট অপারেশনে গেলে আমরা কি করি? আমরা প্রসেসকে ব্লক করে দেই। তো সে ব্লক স্টেটে থাকবে হচ্ছে 2 ইউনিট অফ টাইম, তারপর সে পুনরায় আবার রেডি কিউতে ফেরত যাবে এবং এই যে আমরা তখন শিডিউলিং করব যে কিভাবে আবার প্রসেস সিপিইউটা পাবে, তো সেই শিডিউলিং আমরা করব হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম দিয়ে। তো শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া ছিল হচ্ছে বার্স্ট টাইম, যার বার্স্ট টাইম ক্ষুদ্র তাকে হচ্ছে আমরা শিডিউল করি, এবং মোড হচ্ছে প্রিএমপ্টিভ, অর্থাৎ পুনরায় আবার রেডি কিউতে ফেরত আসে। তো সেভাবেই হচ্ছে আমরা এই প্রসেস 1কে আবার হচ্ছে 2 ইউনিট অফ টাইমের জন্য আবার এক্সিকিউট করব। সেমভাবে হচ্ছে বাকিগুলো প্রসেসের ক্ষেত্রেও কাজ হবে। তো আমাদের এক্ষেত্রে লাগবে হচ্ছে গ্যান্ট চার্ট, গ্যান্ট চার্ট নিয়ে আমরা কাজ করব। তো ইনিশিয়ালি হচ্ছে আমরা আমাদের সুবিধার জন্য আমরা করে নিচ্ছি যে বার্স্ট টাইম কতটুকু ততটুকু আমরা হচ্ছে সাইডে রাফ ক্যালকুলেট করে নেই। তো বার্স্ট টাইম যদি আমরা বলি, তো প্রথম প্রসেসের ক্ষেত্রে 3 + 2 হুইচ ইজ 5, দ্বিতীয় প্রসেসের ক্ষেত্রে 1 + 1 হুইচ ইজ 2, তৃতীয় প্রসেসের ক্ষেত্রে 3 + 2 হুইচ ইজ 5, চতুর্থ প্রসেসের ক্ষেত্রে 5 + 5 হুইচ ইজ 10। তো এটা আমরা রাফ করে নিলাম। রাফ বুঝতেই পারছেন আপনি আপনি অ্যান্সার সাবমিট করার সময় এগুলো রাখবেন না, পারলে আপনি পেন্সিল দিয়ে লিখে নেবেন যাতে আপনার সুবিধা হয়। নেক্সট অফ অল আমরা যদি প্রসেস নিয়ে কাজ করা শুরু করি, ফার্স্ট অফ অল আমরা দেখি কি গ্যাং চার্টে 0 অফ টাইমে কেউ কি অ্যারাইভ হয়েছে কি হয়নি। তো অ্যাট টাইম 0 কেউ কি অ্যারাইভ হয়েছে? হ্যাঁ, অ্যাট টাইম 0 আমাদের কাছে প্রসেস P1 ও অ্যাভেলেবল, P2 ও অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের রেডি কিউতে রয়েছে P1 এবং P2 দুটি প্রসেস। তো কাকে আমরা শিডিউল করব বা কাকে আমরা ডিসপ্যাচ করে এখানে গ্যাং চার্টের মধ্যে দিব? তো P1 প্রসেসের বার্স্ট টাইম কতটুকু? 5 ইউনিট অফ টাইম, এবং P2 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 2 ইউনিট অফ টাইম। তো P2 ছোট, তো আমরা P2কে এখন ডিসপ্যাচ করে আমাদের গ্যাং চার্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তো P2কে আমি দিয়ে দিলাম। তো আমরা চালাবো কতক্ষণ? আমরা চালাবো হচ্ছে চেক করার জন্য হচ্ছে 1 ইউনিট অফ টাইম করে আমরা চালাবো, কিন্তু এক্সপার্ট লেভেল হয়ে গেলে আপনার বেশি করে চালাতে পারেন, এটা আপনি বুঝবেন তখন। তো 1 ইউনিট অফ টাইম আমি চালালাম। তো চালানোর পরে কাহিনী কি ঘটলো? কাহিনী যেটা ঘটলো, P2 প্রসেস আমরা সিপিইউর যে 1 ইউনিট অফ টাইম ছিল, এই 1 ইউনিট অফ টাইম আমরা চালিয়ে ফেলেছি, 0 হয়ে গিয়েছে, অর্থাৎ এখান থেকেও কমে গিয়েছে, 1 হয়ে গিয়েছে। দেন 1 ইউনিট অফ চলার পরেই P2 প্রসেস কি বলছে? সে বলছে সে কোনো আইও ইনপুট আউটপুট অপারেশনে যেতে যাচ্ছে। তো সে যেহেতু যেতে যাচ্ছে, আমরা তাকে ধরে বেঁধে রাখার কে? আমরা তাদের ইনপুট আউটপুট অপারেশনে পাঠিয়ে দিব, অর্থাৎ হচ্ছে আমরা তাকে ব্লক করে দিব। অর্থাৎ এখানে 1 ইউনিট অফ টাইমে এই প্রসেস P2 প্রসেস ইনপুট আউটপুট অপারেশনে যেতে চাচ্ছে। তো কত ইউনিট অফ টাইমের জন্য যেতে চাচ্ছে? 3 ইউনিট অফ টাইম। তো আপনি এখানে যে আমরা বার্স্ট টাইম রাফ করলাম, এটার মতোই এই 3 ইউনিট অফ টাইমটাও রাফ করে নেবেন। কিভাবে? এই 1 ইউনিট অফ টাইমের সাথে এই 3 যোগ করে পেন্সিল দিয়ে ক্ষুদ্র করে পাশে লিখে নেবেন, যাতে হচ্ছে আপনার সুবিধা হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এর সাথে 3 অ্যাড করলে হচ্ছে 4, অর্থাৎ 4 ইউনিট অফ টাইমে এই P2 প্রসেস আবার অ্যাভেলেবল হবে। তো এক্ষেত্রে আপনার সুবিধা কি হবে? প্রত্যেক ইউনিট অফ টাইম পর পর আপনার আবার চেক করতে হবে না। এখন আমাদের কাছে প্রসেস রয়েছে 4টি। তো 4টি প্রসেসের ইনপুট আউটপুট অপারেশন রয়েছে। তো আপনার প্রত্যেকটা অপারেশনেরই প্রত্যেকবার চেক করে করে ট্র্যাক রাখতে হবে, তো যেটা যথেষ্ট ঝামেলাকর। তো আমার ট্রিকি পার্ট মনে হয় যে আপনি যে পেন্সিল দিয়ে একটু শর্ট করে লিখে রাখুন যে কখন কোন প্রসেসটা অ্যাভেলেবল হবে। তো P2 চলে গেল ইনপুট আউটপুট অপারেশনে, ভেরি গুড। এবার আমরা কি করতে পারি? 1 ইউনিট অফ টাইমে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? 1 ইউনিট অফ টাইমে অন্য কোনো প্রসেস অ্যারাইভ হয়নি।
তো এখন আমাদের কাছে প্রসেসই রয়েছে জাস্ট একটা প্রসেস তো ইনপুট আউটপুটে চলেই গেল, তো প্রসেস রয়ে গেল P1। তো স্বাভাবিক ব্যাপার, আমরা এখন P1কে আমাদের গ্যান্ট চার্টের মধ্যে দিয়ে দিব। তো P1কে আমি 1 ইউনিট অফ টাইম যদি রান করলাম 2 ইউনিটে গেল, দেন কি হলো 3 থেকে হলো হচ্ছে 2, এখান থেকে 5 থেকে কমে হলো 4, দেন 2 ইউনিট অফ টাইমে কেউ কি অ্যারাইভ হয়েছে? হয়নি। আমরা P1কে আবার করব। তো এখানে আপনি এই কাজটা একবারেও করতে পারতেন, যদি আপনি এক্সপার্ট লেভেলে হয়ে যান তো আপনি একবারই করবেন। তো 3 ইউনিট অফ টাইমে যে আমরা আবার চেক করব, 3 ইউনিট অফ টাইম চালালাম, এই জন্য হচ্ছে এখান থেকে কমে হয়ে গেল 1, এখান থেকে কমে হয়ে গেল 3। তো 3 ইউনিট অফ টাইমে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? হ্যাঁ, প্রসেস 3 হচ্ছে অ্যারাইভ হয়ে গিয়েছে। তো আমাদের রেডি কিউতে প্রসেস 3ও অ্যাভেইলেবল। তো এখন কেস কি? এখন কেস হচ্ছে P2 তো ইনপুট আউটপুটে, P1 আর P3 আমাদের কাছে অ্যাভেইলেবল। তো এই দুইটার মধ্যে বার্স্ট টাইম কার ক্ষুদ্র? P1 এর হচ্ছে 3 এখন, এবং P3 এর হচ্ছে 5। তো কাকে আমরা নিব? অবশ্যই আমরা P1কে আবার কন্টিনিউ করতে যাচ্ছি। তো P1কে 4 ইউনিট অফ টাইম পর্যন্ত আমরা চালালাম। তো 4 ইউনিট অফ টাইমে কিন্তু আমাদের প্রসেস P2 এর ইনপুট আউটপুট বাউন্ডের কাজও শেষ। তো P1কে আমরা 4 ইউনিট অফ টাইম পর্যন্ত চালানোর পরে কি হচ্ছে? এটা হচ্ছে 0, এখান থেকে হয়ে যাচ্ছে 2, এবং 0 হওয়ার পরে প্রসেস 1ও ইনপুট আউটপুট কোনো অপারেশন করতে যাচ্ছে, তো আমরা তাকে আবার ইনপুট আউটপুট অপারেশনে পাঠিয়ে দিব। তো প্রসেস 1 যেতে যাচ্ছে আইও কোনো অপারেশনে। তো আপনি এখানে ছোট্ট করে লিখতে পারেন 4 + 2 হুইচ ইজ 6। তো এখানে লিখে নিলেন 6। তো 6 ইউনিট অফ টাইমে সে আবার অ্যাভেইলেবল হয়ে যাবে। তো এখন প্রসেস 2 আমাদের কাছে অ্যাভেইলেবল, প্রসেস 1 আবার অ্যাভেইলেবল না, কিন্তু প্রসেস 3 আবার অ্যাভেইলেবল। তো আমাদের এখন কি করতে হবে? এখন চেক করতে হবে যে কার বার্স্ট টাইম ক্ষুদ্র, কার মধ্যে। প্রসেস 1 তো ইনপুট আউটপুটে চলেই গেল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। প্রসেস 2 এবং প্রসেস 3, তো প্রসেস 2 এর বার্স্ট টাইম কতটুকু? প্রসেস 2 এর বার্স্ট টাইম হচ্ছে 1 ইউনিট অফ টাইম, এবং প্রসেস 3 এর বার্স্ট টাইম কতটুকু? প্রসেস 3 এর বার্স্ট টাইম হচ্ছে 5 ইউনিট অফ টাইম। অর্থাৎ সদ্য যে আমাদের ইনপুট আউটপুট অপারেশন করে বের হয়ে আসলো প্রসেস 2, তার বার্স্ট টাইম কম। তো অবশ্যই সেই এখন সুযোগ পাবে। তো আমরা P2কে আবার আমাদের গ্যান্ট চার্টের মধ্যে জায়গা দিয়ে দিচ্ছি। 5 ইউনিট অফ টাইম পর্যন্ত রান করলাম, তার যে 1 ইউনিট অফ টাইম ছিল সেটা 0 হয়ে গেল, এখান থেকে 0 হয়ে গেল, অর্থাৎ আমাদের প্রসেস 2 আলটিমেটলি টার্মিনেট হয়ে গেল। তো প্রসেস 2 এখান থেকে বের হয়ে গেল। নেক্সট যে কেস হচ্ছে, এখন আমাদের কাছে কে অ্যাভেলেবল? 5 ইউনিট অফ টাইমে কোনো প্রসেস কি এসেছে নতুন? না, 5 ইউনিট অফ টাইমে কোনো প্রসেস নতুন আসেনি। প্রসেস 1 6 ইউনিট অফ টাইমে যে তাদের ইনপুট আউটপুট কাজ কমপ্লিট করবে, প্রসেস 2 টার্মিনেট হয়ে গেছে। তো রয়ে গেছে কে? প্রসেস 3 অনলি। তো অনলি প্রসেস 3, যেহেতু আমাদের কাছে আর কোনো চয়েসই নেই, তো প্রসেস 3কে আমরা আমাদের গ্যান্ট চার্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রসেস 3কে আমরা কতক্ষণ চালাবো? প্রসেস 3কে আমরা 1 ইউনিট অফ টাইম চালালাম। তো 1 ইউনিট অফ টাইম চালানোর পরে এখানে কিন্তু এটার কাজ শেষ 6 ইউনিট অফ টাইমে। তো প্রসেস 3 যেহেতু আমরা 1 ইউনিট অফ টাইম চালালাম, আমরা একবার কমিয়ে দেই। এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 4। দেন এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 6 ইউনিট অফ টাইমে কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? 6 ইউনিট অফ টাইমে প্রসেস 4 অ্যারাইভ হয়েছে। তো প্রসেস 4ও আমাদের রেডি কিউতে অ্যাভেইলেবল। অ্যাট দ্যাট টাইম আমাদের রেডি কিউতে প্রসেস 1ও অ্যাভেইলেবল, এবং প্রসেস 3 অলরেডি ছিল হচ্ছে আমাদের গ্যাং চার্টের মধ্যে। তো এখন আমাদের কাছে প্রসেস কে রয়েছে? 1 3 4 তিনোটাই অ্যাভেইলেবল। ওকে, তো প্রসেস 1 এর ক্ষেত্রে বার্স্ট টাইম রয়ে গিয়েছে 2, প্রসেস 3 এর ক্ষেত্রে বার্স্ট টাইম হচ্ছে 4, এবং প্রসেস 4 এর ক্ষেত্রে বার্স্ট টাইম হচ্ছে 10। কাকে আমরা জায়গা দিয়ে দিব এখন? এখন আমরা জায়গা দিব অবশ্যই প্রসেস 1কে, অর্থাৎ যে প্রসেসটি ইনপুট আউটপুট কাজ করে মাত্রই আসলো সেই এখন আবার চান্স পাচ্ছে। তো প্রসেস 1কে আমরা জায়গা দিয়ে দিচ্ছি। তো যেহেতু হচ্ছে 2 ইউনিট অফ টাইম রয়েছে, আপনি এখানে এই কাজটা একবারেই করতে পারেন, কারণ আমরা জানি যে যেহেতু সবগুলো প্রসেস এখন অ্যারাইভ হয়ে গিয়েছে এবং সব থেকে ক্ষুদ্র হচ্ছে প্রসেস 1, তো আমরা এরপরে যদি আমরা চালাই 7 ইউনিট অফ টাইম একবার যদি কমিয়ে দেই, এরপরের বারও কি এই প্রসেস 1ই চলতে যাচ্ছে, কারণ কি তার বার্স্ট টাইম সব থেকে ক্ষুদ্র, তো আরেকবার রিডিউস করার ফলে তো আরও ক্ষুদ্র হয়েই যাবে। তো আমরা এটা ডিরেক্টলি একবারেই চালাতে পারি। তো 6 থেকে 8 পর্যন্ত আমরা চালিয়ে দিচ্ছি। তো 2 হয়ে গেল 0, এখানে 2 হয়ে গেল 0। তো
তো আলটিমেটলি আমাদের প্রসেস 1ও এক্সিকিউট হয়ে গেল, বের করে দিলাম আমরা, ঝামেলা শেষ। নেক্সট কে রয়েছে, প্রসেস 1ও শেষ, 2ও শেষ। তো 3 আর 4 এর মধ্যে এখন মেইন কেস। তো 3 আর 4 এর মধ্যে কার বার্স্ট টাইম ক্ষুদ্র, অবশ্যই প্রসেস 3 এর। তো প্রসেস 3 কে আমরা জায়গা দিচ্ছি। তো প্রসেস 3 কে আমরা কতক্ষণ চালাবো? প্রসেস 3 কে আমরা 2 ইউনিট অফ টাইম ডিরেক্টলি চালাতে পারি, কারণ এখানে যদি আমরা 1 ইউনিট চালাই কি হবে? 1 ইউনিট কমবে, তো অবশ্যই প্রসেস 4 এর থেকে সেটা কমই হবে। আবার যদি 1 ইউনিট চালাই তাও কমই হবে। 3 ইউনিট কেন চালাচ্ছি না? 3 ইউনিট এই জন্য চালাচ্ছি না কারণ আমাদের 2 ইউনিট অফ টাইমের পরে ইনপুট আউটপুট কোনো অপারেশন রয়েছে। তো আমরা 2 ইউনিট চালালাম, হয়ে গেল 0, 4 থেকে হয়ে গেল 2, এরপর আমরা পাঠিয়ে দেবো ইনপুট আউটপুট কোনো অপারেশনে। তো 8 থেকে চলবে 10 পর্যন্ত। এরপরে কি কেস হবে? এরপর হচ্ছে আমরা ইনপুট আউটপুটে পাঠিয়ে দিচ্ছি। তো তার ইনপুট আউটপুট টাইম, প্রসেস 3 এর ইনপুট আউটপুট টাইম কতটুকু? 1 ইউনিট অফ টাইম, অর্থাৎ 11 যে এসে অ্যাভেলেবেল আবার হয়ে যাবে। তো এখানে আমরা ছোট্ট করে রাফের জন্য রেখে নিলাম 11। তো এবার যেহেতু হচ্ছে আমাদের সিপিইউ আইডল রয়েছে, কারণ হচ্ছে প্রসেস 3ও ইনপুট আউটপুটে চলে গিয়েছে, জাস্ট অ্যাভেলেবেল আছে কে? প্রসেস 4। তো প্রসেস 4 কে আমরা এখন সিপিইউর কন্ট্রোল দিয়ে দিচ্ছি। তো P4 কে আমরা সিপিইউর কন্ট্রোল দিয়ে দিচ্ছি। তো P4 কে আমরা চালাবো কতক্ষণ? জাস্ট 1 ইউনিট অফ টাইম চালাবো। তো 1 ইউনিট অফ টাইম চালানোর পরে কাহিনী কি ঘটলো? 5 থেকে হয়ে গেল 4, 10 থেকে হয়ে গেল 9, দেন 11 ইউনিট অফ টাইমে কিন্তু আমাদের P3 আবার অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তো P3 যেহেতু অ্যাভেলেবল এবং P3 এর বার্স্ট টাইম ক্ষুদ্র, 2 ইউনিট অফ টাইম রয়ে গিয়েছে। তো অবশ্যই আমরা আবার P3 কে ডিসপ্যাচ করে নিব। তো P3 কে আমরা যদি নিয়ে নেই, তো ডিরেক্টলি আমরা এখানে 2 ইউনিট অফ টাইম ডিরেক্টলি চালিয়ে দিব, কারণ আমরা তো বুঝতেই পারছি যদি আমরা একবার চালাই পরের বার তো আরও ক্ষুদ্রই হয়ে যাবে। তো ডিরেক্ট যদি চালিয়ে দেই 2 থেকে 0, এখানে 2 থেকে 0, 11 প্লাস 2 হুইচ ইজ 13। তো 30 ইউনিট অফ টাইম পর্যন্ত P3 চললো। P3 চলার পরে কি হচ্ছে? একদম টার্মিনেট হয়ে যাচ্ছে, টার্মিনেট হয়ে যাবে। দেন জাস্ট বাকি রয়ে গেছে আমাদের P4। তো এরপর আমরা আমাদের P4 কে আবার ডিসপ্যাচ করে নিব। তো P4 কে ডিসপ্যাচ করার পরে 4 ইউনিট অফ টাইম এখানে বাকি রয়ে গিয়েছিল। তো আমরা টোটালি 4 ইউনিট অফ টাইম এক্সিকিউট করে দিচ্ছি, কারণ আমাদের এখন মোড অটোমেটিক নন প্রিএমটিভ হয়ে গিয়েছে। তো 4 ইউনিট অফ টাইম যদি চালাই 13 প্লাস 4 হুইচ ইজ 17। তো এরপরে আবার বলছে যে P4 কোনো ইনপুট আউটপুট অপারেশনে যেতে যাচ্ছে। তো আমরা এখান থেকে তাকে পাঠিয়ে দিচ্ছি, P4 কে পাঠিয়ে দিচ্ছি IO কোনো অপারেশনে। তো 17 থেকে সে নিবে হচ্ছে 4 ইউনিট অফ টাইম IO অপারেশন, অর্থাৎ 21 ইউনিট অফ টাইমে যে সে অ্যাভেলেবল হবে। তো এই যে সময় মাঝখানে 17 থেকে 21, এই সময়ে আমাদের সিপিইউর কাছে কিন্তু কোনো প্রসেসই নেই। এই সময়টা আমাদের সিপিইউর কাছে কোনো প্রসেসই নেই, কারণ প্রসেস 1, 2, 3 তিনটে টার্মিনেট হয়ে গিয়েছে। প্রসেস 4 একলা বাকি ছিল, বেচারা চলে গিয়েছে ইনপুট আউটপুট কোনো অপারেশনে, অর্থাৎ আমাদের সিপিইউ হচ্ছে এখন ফাঁকা, সিঙ্গেল হয়ে গিয়েছে সে। তো এখন তাকে আমরা কি করব? তাকে হচ্ছে আমরা আইডল স্টেটে পাঠিয়ে দেব। তো এখানে আইডল স্টেটে আমাদের যেতেই হবে, আর এতে কোনো খারাপ কিছু না, কারণ আমাদের কাছে কোনো প্রসেসই নেই। তো ফাইন, তো 21 ইউনিট অফ টাইম পর্যন্ত সে আইডল রয়ে গেল, অর্থাৎ ইনপুট আউটপুট কাজ করতে চলে গেল প্রসেস 4। দেন কি হবে? দেন হচ্ছে আমাদের প্রসেস 4 আবার অ্যাভেলেবল হয়ে যাবে 21 ইউনিট অফ টাইমে। তো প্রসেস 4কে আমরা আবার ডিসপ্যাচ করে নিব। ডিসপ্যাচ করার পরে যেহেতু মোড অটোমেটিক নন প্রিএমটিভ হয়ে গিয়েছে, তো তাকে আমরা এখানে হচ্ছে 5 হয়ে গিয়েছে, তো তাকে আমরা এই টোটাল 5 ইউনিট অফ টাইম টোটালি আবার এক্সিকিউট করে দিব। তো 5 ইউনিট অফ টাইম যদি আমরা টোটালি এক্সিকিউট করি, তো আমরা পাচ্ছি হচ্ছে 26 ইউনিট অফ টাইম। তো এই হয়ে গেল আমাদের প্রিপারেশন গ্যাং চার্টের। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই টাইপের যেখানে হচ্ছে সিপিইউ এবং ইনপুট আউটপুট বাউন্ড দুটাই থাকে, এই টাইপের কোশ্চেনে সব কিছু আস্ক করা হয় না, নর্মালি হচ্ছে কমপ্লিশন টাইম আস্ক করা হয়। তো হাইয়েস্ট যদি যায় তাহলে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম আস্ক করতে পারে, কারণ কমপ্লিশন টাইম যে গ্যান চার্ট প্রিপারেশন করতে জানে সে কমপ্লিশন টাইমও জানবে, আর যে কমপ্লিশন টাইম জানে সে টার্ন অ্যারাউন্ড টাইমও বের করতে পারে, ওয়েটিং টাইমও বের করতে পারে, রেসপন্স টাইমও সবই বের করতে পারবে। তো এটা ক্ষেত্রে যদি আমরা কমপ্লিশন টাইম চেক করি, তো কমপ্লিশন টাইম অফ প্রসেস 1, তো প্রসেস 1 এর ক্ষেত্রে কি হবে? প্রসেস 1 আমরা রাইট সাইড থেকে চেক করব। তো রাইট সাইড থেকে যদি আসি, প্রসেস 1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 8 ইউনিট অফ টাইম। প্রসেস 2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 5 ইউনিট অফ টাইম। প্রসেস 3 এর কমপ্লিশন টাইম হচ্ছে 13 ইউনিট অফ টাইম।
এবং প্রসেস 4 এর কমপ্লিশন টাইম হচ্ছে 26 ইউনিট অফ টাইম। তো আশা করি সম্পূর্ণ ব্যাপার আপনি বুঝতে পেরেছেন। আমরা আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করব, তো আরেকটি কোশ্চেন আমি লিখে নিচ্ছি।